প্রতীকের বাড়ি এবং তার সঙ্গে সল্টলেক সেক্টর 5-এ যে অফিস রয়েছে আইপ্যাকের, সেখানে হাজির হয়ে গিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ির পুরো হুবহু দেখতে আরেকটা দামি গাড়ি, যেটা ম্যাগনো স্করপিওর একদম নতুন মডেল। সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হলো না কেন? 5555 গাড়ি এবং 188 এগুলো তো খোঁজ নিলে তো জানা যাবে এগুলো কার গাড়ি, কিসের গাড়ি। সরকারটা 2 নম্বরই, এদের সব হাবভাব সবকিছু 2 নম্বরই, গাড়িটাও 2 নম্বরই। মুখে কথা বলে বেঁচে থাকা, সেকুলার নিয়ে ভণ্ডামি করা, এই বামেরা এই তত্ত্বটা ছড়াবার চেষ্টা করছে যারা তৃণমূলের বি টিম, সবাই জানে কি ছিল সবুজ পাইরে। গত 2 দিন আগে যেরকম আইপ্যাকের ডেরায় যখন হানা দিয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, সে সময় দেখা যায় প্রতীকের বাড়ি এবং তার সঙ্গে সল্টলেক সেক্টর 5-এ যে অফিস রয়েছে আইপ্যাকের, সেখানে হাজির হয়ে গিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেখানে তার যে গাড়িতে করে তিনি প্রচুর পরিমাণে ফাইলস লোড করে নিয়ে চলে যান। কিন্তু আমরা এই মুহূর্তে পেয়েছি কেয়া ঘোষকে, এবং আমরা যে ছবি দেখিয়েছিলাম তার কারণ হচ্ছে ড্যামি গাড়ি ব্যবহার করা হয়েছে। কি সেই ড্যামি গাড়ি, আমরা অবশ্যই সেই আলোচনায়, সেই প্রশ্নোত্তর পর্বে আসবো, কিন্তু তার আগে আমি কেয়াদিকে বেঙ্গল লিবার্টিতে স্বাগত জানাচ্ছি। কেয়াদি, এই যে একটা ভিডিও আমি ফার্স্টে তোমাকে কিছু দেখাচ্ছি, দেখো। সেই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে চলে এলেন। যাই হোক, এখানে খুব তাৎপর্যপূর্ণ একটা ছবি। সেখানে হলো মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি তো আগে থেকে দাঁড় করানো ছিল, এবং সেই গাড়ির ঠিক ভেতরে আমরা দেখলাম একটা টাই করা ফাইলস রয়েছে, প্রচুর ফাইলস। কিন্তু সেই ফাইলস এর বাইরে গিয়ে আমরা যদি আশেপাশটা একটু ভালো করে নজরে রাখি বা একটু নজর দিই, তাহলে আমরা দেখতে পারবো একটা দারুণ জিনিস। সেটা কি জানি? সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির পুরো হুবহু দেখতে আরেকটা দামি গাড়ি, যেটা ম্যাগনো স্করপিওর একদম নতুন মডেল। সেই গাড়িটা আমরা চাক্ষুষ করলাম। এই হোক, সেই গাড়িটা ঢুকলো কোথায়? ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি যেখানে রয়েছে সেখানটা গাড়িটা প্রবেশ করল, এবং অনেক আমরা সূত্র মারফত জানতে এই যে পারছি। আমরা দেখলাম যেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী প্রথমে গিয়েছিলেন প্রতীক জৈনের বাড়িতে, এবং পরবর্তীতে তিনি সল্টলেক সেক্টর 5-এর দপ্তরে গিয়েছিলেন আইপ্যাকে। তিনি যখন ঢোকেন তার কিছুক্ষণ পর পার্কিং লটে দেখা যায় আরো একটা ড্যামি গাড়ি, মুখ্যমন্ত্রীর গাড়ির মতনই গাড়ি এসেছে, এবং সেখান থেকে পিছন রাস্তা দিয়ে সবুজ ফাইল নিয়ে চম্পট। কি বলবেন? দেখে এখন স্পষ্ট করেই যে সেটা হচ্ছে যে যে আইপ্যাক বা যে প্রতীক জেলা, যিনি তৃণমূলের কেউ নয়, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় সদৈব মিথ্যে কথা বললেন যে তিনি আইপ্যাকের যে ভদ্রলোক এমনি অফিস, তারা তাদের এটা নাকি তাঁরই অফিস, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অফিস বলেছিলেন, এবং তিনি বলেছিলেন যে আইটি হেড, অথচ আমরা জানি যে ওনার একজন, তিনি হচ্ছেন আইটি হেড সেই পার্টি। আসলে ঘটনাটা হচ্ছে যে কয়লা দুর্নীতির যে তদন্ত 2020 সালের মাঝে ঘটনা, যেখানে হাওয়ালার মাধ্যমে বিপুল অঙ্কের টাকা অবৈধভাবে ঘোরানো হয়েছে, জমা হয়েছে, সেই তদন্তের প্রক্রিয়া চলছিল দিল্লি এবং কলকাতায়, ছটি জায়গায়। এবং প্রতীক জৈন, যার নাম এই কয়লা দুর্নীতিতে জড়িয়ে রয়েছে, তাকে বাঁচাতে গিয়ে, কারণ পশ্চিমবঙ্গে দেখুন অপরাধ ঘটছে এবং সেখানে টাকার জোগাড় বা রোজগার এমন কোনো ব্যক্তি, এমন কোনো সংস্থা, এবং সেখানে তৃণমূল পৌঁছে যাবে না টাকার সুগন্ধে, এটা তো হতে পারে না। তো ফলত মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো একটা অজুহাত খুঁজছিলেন যে তিনি কি করে পৌঁছবেন এবং কিভাবে পৌঁছবেন, এবং পৌঁছে যে অফিসগুলোতে কোনদিন তাকে দেখতে পাওয়া যায়নি তিনি বেমালুম পৌঁছে গেলেন, এবং নির্দিষ্ট সেই ফাইলগুলো তদন্ত চলাকালীন নিয়ম বহির্ভূতভাবে সম্পূর্ণ জামিন অযোগ্য যে কাজ সেটা করে নিয়ে বেরিয়ে এলেন। অর্থাৎ এই ফাইলের মধ্যেই নিশ্চয়ই কিছু প্রাণভোমরা আছে, যা প্রতীক জৈন শুধু নয়, তৃণমূলের বর্ষিয়ান নেতা মদন মিত্র যে সাক্ষাৎকার দিয়েছেন তাতে স্পষ্টত তিনি বাকিদের মতোই জানিয়ে দিয়েছেন যে আসলে আইপ্যাক চালায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা মদন মিত্র বলেছে। অর্থাৎ খুব সিম্পল ওয়েতে
এই যে কয়লা দুর্নীতির টাকা, এটা তৃণমূলের কাছে, অভিষেক বাবুর কাছে, মমতা দেবীর কাছে, এই সবকটা জায়গায় যদি না ঘোরাঘুরি করতো এবং তার যদি তথ্য প্রমাণ কোনো জায়গায় না থেকে যেত, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এত ক্ষিপ্রতার সঙ্গে ঝাঁপিয়ে পড়তেন না এবং আইন ভেঙে যে কাজ কেউ করতে পারেন, তিনি যে কোনো সরকারি পদাধিকারী হোক বা বেসরকারি ব্যক্তি হোক, একটা স্বাধীন শাসনে চলা একটা সংস্থার ইনভেস্টিগেশন, সেখানে ঢুকে পড়া এবং তাদের তদন্তের নথি হাইজ্যাক করে চুরি করে নিয়ে চলে যাওয়া, যে কারণে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল দল বিভিন্ন রকম চোর উপাখ্যান দেওয়ার পর এখন ফাইল চোর বলছে, একটু বলা, এবং সেটা বেরিয়ে চলে গেলেন এবং তারপর গাড়িতে শিফট হলো সেই ফাইল। একটি যা গাড়ি ছিল তার মতোই আরেকটি দেখতে গাড়িতে শিফট হয়ে গেল। কার্যত এই ফাইল এতটাই গুরুত্বপূর্ণ। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় অফিসে কোনোদিন ঢোকেননি, জানেন, তিনি জানলেন কি করে ফাইল আছে? স্পষ্টত এই প্রতীক জৈন বা তাদের পক্ষ থেকে যদি না কেউ জানিয়ে দেয় যে কোন ঘরের কোন টেবিলে কোন কোন ফাইলটি রয়েছে। দেখুন, সবার আগে বলে খুব ভালো রিপোর্টিং হয়েছে, এটা যেটা দেখি। এখন যদি ধরুন সত্যজিৎ রায় বা যদি ধরুন অন্য কোনো শার্লক হোমস, এরা যদি থাকতেন, আর্থার কনান ডয়েল যদি থাকতেন, তারা নতুন করে গল্প লিখতেন। পশ্চিমবঙ্গে এরকম রহস্য রোমাঞ্চ উপন্যাসকে টেক্কা দিয়ে দিচ্ছে। তো মমতা ব্যানার্জি সেদিন যেটা করেছেন, মানে এটা ভয়ঙ্কর। মানে মমতা ব্যানার্জির একটা মতন দেখতে একটা দামি গাড়ি, সেই দামি গাড়িতে করে তাহলে আরো কি পাচার হয়েছে, কোন গোপন নথি পাচার হয়েছে? মমতা ব্যানার্জি যেগুলো করছেন সেগুলো সামনেই করছেন। আর একটা হিন্দিতে একটা কথা আছে, সেটা বাংলায় তর্জমা করলে মোটামুটি এরকম দাঁড়ায় যে হাতির যে দাঁত সেটা দেখানোর একরকম, আবার খাবার একরকম। তো এটাও কি তাই? দেখানোর জন্য কিছু উল্টোপাল্টা ফাইল আমরা দেখলাম 2022-এর ফাইল, এগুলো 2026-এ তালিকা কিভাবে পেয়েছেন আমি জানি না, কিন্তু আসল যে তথ্যগুলো, আসল যে পেন ড্রাইভ গুলো, আসল কোনো সিডি থাকলে সেটা কি ওই গাড়িতেই গেছে? না না, আমি বলছি যে দামি গাড়ি আর নো গাড়ি না, মুখ্যমন্ত্রীর উপস্থিতি তো সবকিছু প্রমাণ করছে। মুখ্যমন্ত্রী এইরকম একটা অফিসে বা সেই অফিসের যিনি প্রধান, তার বাড়িতে এর পূর্বে কি কখনো গেছিলেন? না। কেন গেলেন সেদিন? তো সেটাকেই যদি আমরা হার্প করি, তারপরে তার বাড়ি থেকে বেরিয়ে আসা এই এবং দু হাতে করে বুকে জাপটে ধরে রাখা সেই হার্ড ডিস্ক, সেই সবুজ ফাইল, সেই মোবাইল এবং ল্যাপটপ, তাতেই বোঝা যায় যে এত উদ্বিগ্ন ছিলেন। এবং অফিসে যাওয়ার পরে পুলিশ কর্মীরা তারা নর্মাল ড্রেসে ছিলেন, সাধারণ বেশে ছিলেন, তারা দেখি হন্তদন্ত হয়ে সে ফাইলের বোঝা নিয়ে তারা ছুটছে এবং দৌড়চ্ছে এবং সেগুলো কোনো একটা গাড়িতে তুলছে। মুখ্যমন্ত্রীর, তার মানে উনি যে বলছেন নেত্রী হিসাবে গিয়েছিলেন তা নয়। যদি সেখানে চিফ সেক্রেটারি থাকে, প্রাক্তন চিফ সেক্রেটারি থাকে, ডিজি থাকে এবং সিপি থাকে, এবং যদি ওখানে ওনার সিকিউরিটির প্রয়োজনে দামি গাড়ি থাকে, রাখতে হয় অনেক সময়, সেটাও থাকে, তাহলে তো এটা প্রমাণ করে যে উনি মুখ্যমন্ত্রী হিসাবেই সেখানে গিয়েছিলেন। তো সুতরাং কোথাও কোথাও যেন বলার চেষ্টা হচ্ছে তিনি যদিও একই মানুষ দ্বৈত ভূমিকায়, তিনি তৃণমূল প্রধান এবং তিনি মুখ্যমন্ত্রী। তো সুতরাং চাপা দেওয়ার জন্যে যে আমি প্রধান হিসাবে গিয়েছিলাম দলের, আর এই সমস্ত দামি গাড়ি বা কোথায় তোলা হয়েছে বা কি, এটা ক্রমশ প্রকাশ্য, সেটা আগামী দিনে আরো অনেক কিছু জানা যাবে বা প্রকাশ পাবে। তা না হলে মমতা বন্দ্যোপাধ্যায় নেওয়া এক সম্ভব নয়। নাম্বার 2, তিনি বিভিন্ন রকম মিথ্যে কথা বলেছেন, যেমন আইপ্যাককে বলেছেন আমার অফিস, সবাই জানে যে তার অফিস নয়। তারপর বলেছেন যে প্রতীক জৈন আমাদের আইটি ইনচার্জ, যা সবাই জানে নয়, মিথ্যা কথা বলছেন। এবং তারপর সব থেকে বড় কথা তিনি বলেছেন যে আমাদের ইলেকশন স্ট্র্যাটেজি এবং
তার সঙ্গে সঙ্গে প্রার্থীদের তালিকা নাকি চুরি করা হচ্ছিল। আচ্ছা, কিন্তু একটা বাচ্চা ছেলেও জানে যে তৃণমূলের ভোটের সময় একটাই স্ট্র্যাটেজি, কি কি অভিনব পদ্ধতিতে ভোট চুরি করে। সেগুলো কি কি করে হয়, পশ্চিমবঙ্গে যে বাচ্চা জন্মায়নি, মায়ের পেটে রয়েছেন, তারাও তো বাইরের শব্দ শুনতে পান, তারাও জানেন সেই বাচ্চা, সহজ সরল শিশুরা, সেটা বুথ ক্যাপচার থেকে শুরু করে, ভুয়ো ভোট থেকে শুরু করে, ডাবল কাট ভোট থেকে শুরু করে, যেগুলো এসআইআর এর জন্য নষ্ট হয়ে যাচ্ছে বলে তারা এসআইআর আটকাতে ঝাঁপিয়ে পড়েছেন, এখন হতাহত হয়েছে। তারপরে জায়গা হচ্ছে প্রিসাইডিং অফিসার, কাউন্টিং অফিসার এবং পুলিশ কর্মী, তাদের প্রমোশনের লোক ট্রান্সফারের ভয় বা প্রাণে মেরে দেওয়ার যে হুমকি ধমকি, সেইটা দিয়ে তারা ইলেকশন জেতার চেষ্টা করেন। এবং যারা তৃণমূলের অন্যায় দেখে দলমত নির্বিশেষে, তিনি তৃণমূলের ভোটার হতে পারেন, যিনি তৃণমূলকে ভোট দেবেন না ওরা বুঝতে পারে, তাদের বাড়ির সামনে একটা অশান্তি তৈরি করে। তো এটা তো তৃণমূলের স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি চুরি করবে আর কি। পশ্চিমবঙ্গের সব মানুষ জানে। আর তৃণমূলের যে ভোটার তালিকা, তৃণমূলের ভোটার তালিকা কারা? যারা এক, চুরি পছন্দ করে, নাম্বার দুই, যারা চুরিকে সাপোর্ট করে, চুরি করে বা চুরির সঙ্গে জড়িয়ে বা চুরিকে সমর্থন করে, তারাই তৃণমূলের ভোটার হবে, এটা সবাই জানে। আর দুদিন পর তো তালিকা বেরোবে। সুতরাং তিনি যে সর্বৈব মিথ্যা কথা বলছেন প্রমাণিত, এবং যে ফাইলগুলো নিয়ে যাচ্ছিলেন সেখানে 2022 সালের লেখা ছিল। আচ্ছা, যুব কল্যাণ দপ্তর আর শিক্ষা দপ্তরের ফাইলও ছিল। এগুলো কি কাজ? আমরা জানি যে আইপ্যাককে অবৈধভাবে, অগণতান্ত্রিক ভাবে, বেআইনি ভাবে সরকারি বিভিন্ন প্রকল্পে তাদের দিকে যে টুল চেয়ার নিয়ে বসে পড়ে সরকারি অফিসারদের নির্দেশ দিতে, অর্থাৎ পুরোটাই বেআইনি কাণ্ড ঘটাচ্ছেন। এবং উনি জানেন ওনার উদ্দেশ্য কি ছিল। তৃণমূল যাতে ফেসে না যায়, তার ভাইপো হতে পারে, তারা প্রত্যেকেই হতে পারে, সেই ফাইল থেকে সরালেন। এবং সেটা হিউজ একটা টাকা, অল্প টাকা হলে তিনি বাঁচাতে চান না। পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে বিসিবি আসবে 21শে জুলাই মঞ্চ থেকে বলে দেওয়া, পত্র বাঁচাতে চান কি আপনি? বালুবাবুকে বাঁচাতে চান তিনি, অনুব্রত মন্ডলদের বাঁচাতে চাননি, বা বহু নেতা রয়েছে, কারণ সেখানে 200, 500, 100 কোটি টাকার ব্যাপার। এতে তৃণমূলের পেট সন্তুষ্ট হয় না বা ভরে না। এটা নিশ্চয়ই এমন একটা এত বড় টাকার ব্যাপার যেখান থেকে তারা কেউ বেঁচে বেরোতে পারবেন না, তাই তিনি এই অনৈতিক কাজটা করলেন। অনেকে প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হলো না কেন? তাহলে কি সেটিং আছে? প্রায় শূন্য হয়ে যাওয়া, মিথ্যে কথা বলে বেঁচে থাকা, সেকুলার নিয়ে ভণ্ডামি করা, এই বামের এই তত্ত্বটা ছড়াবার চেষ্টা করছে যারা তৃণমূলের বি টিম। সবাই জানে এই অঙ্কটা কেন। সবাই জানেন যে একজন মুখ্যমন্ত্রীর চেয়ার এতটা গুরুত্বপূর্ণ, তাকে যখন তখন আপনি অ্যারেস্ট করতে পারেন না। তিনি ওখানে তো ঢুকতেই পারেন না মুখ্যমন্ত্রী হিসেবে বেআইনি করা, কিন্তু তিনি এইটা বিষয়ে জানেন। লোকের সঙ্গে সঙ্গে বলবেন কেন হেমন্ত সোরেন, লোকের সঙ্গে সঙ্গে কথা তুলবে কেন কেজরিওয়াল। আবার বলবো যে ভালো করে একটুখানি জানুন। আপনারা নিশ্চয়ই অনেকে জানেন, যারা জানেন না তাদের এগেনস্টে অনেক আগে থেকে কড়া মামলা চলছিল, তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছিল, তাই তাদের একটা টাইমে গিয়ে গ্রেপ্তার করাটা সহজে সম্ভব হয়েছে। তৃণমূল নেত্রী তার যে পদ, সেই পদের ক্ষমতাকে ব্যবহার করে বেআইনি ভাবে ঢুকেছেন যাতে গ্রেপ্তারিতে অসুবিধা হয় একটু। কিন্তু যে যে আইপিএস অফিসাররা ঢুকেছেন, এমনকি চিফ সেক্রেটারিও ঢুকেছিলেন, তারা অ্যারেস্ট হতেই পারে। আমরা তাকিয়ে রয়েছি 14 তারিখে, মানে যে কোর্টে যেটা ছিল, যেটাকে বানচাল করে দেওয়া হলো, সাবমিশন ছিল, প্ল্যান করে যেটা বানচাল করা। এর আগেও হয়ে থাকে ধরনের বানচাল, কিছু কালো কোট পরা লোককে উকিল বলে দাবি করে তারা বানচাল করে দেয়, যাতে চোর জোচ্চুর ধরা না পড়ে, বিচারপতিরা শাস্তি না নিতে পারে। এবং যে বিচারপতিরা, সেটা প্রাক্তন বিচারপতি সম্মানীয় সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধু নয়, বাকি অন্যান্য অমৃত দেবীদের মতো বা বাকি যারা যারাই অফিসার বিচারপতিরা রয়েছেন, তারা যখনই চোর ধরতে গেছেন তাদের প্রত্যেকের নামে পারিবারিক ভাবে তাদের আক্রমণ করা, হেনস্থা করা, পোস্টার করা, নোংরা কথা বলা, এই প্রক্রিয়াটা তো আছে। কি আমরা সবাই মিলে খুব নির্দিষ্ট ভাবে আমরা এখানে যাই? তো যাই হোক না কেন, সেটা করা হলো 14 তারিখে। এখন একটা জায়গা এসে দাঁড়িয়েছে। এই 14 তারিখটাতে সব থেকে বড় লড়াই সম্মানীয় বিচারপতিদের। আমরা দেখলাম সেদিনকে রাতভর আমাদের প্রতিনিধিরা সেখানে ছিলেন। দেখা গেল মুখ্যমন্ত্রী যেখানে যখন প্রবেশ করলেন এই আইপ্যাকের দপ্তরে, তার ঠিক কিছুক্ষণ পরেই ড্যামি যে গাড়ি 1888
সেই গাড়ি প্রবেশ করে। পাশাপাশি রাখা হয় মুখ্যমন্ত্রীর গাড়ির ভেতরে যত ফাইল ছিল সমস্ত ফাইল ট্রান্সফার করা হয় এই 188 এ, এবং মুখ্যমন্ত্রী যখন সামনের রাস্তা দিয়ে সামনের গেট দিয়ে বেরোন সে সময় পিছনের গেট দিয়ে বেরিয়ে যান। মানে এই ড্যামি গাড়ি, তিনি তো বলেইছিলেন যে তৃণমূল সুপ্রিমো হয়ে তিনি যাচ্ছেন। না না, 5555 গাড়ি এবং 1888 এগুলো তো খোঁজ নিলে তো জানা যাবে এগুলো কার গাড়ি, কিসের গাড়ি, বা কার গাড়ির মালিকানা কে। তার মানে এত গোপন তথ্য, গোপন নথি ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এই গোপন গাড়ি বা দামি গাড়ি যাই বলি না কেন, বা 2 নম্বরই, আমার দামির থেকে ভাই আমার তুলিকা বলতে ইচ্ছা করছে 2 নম্বরই গাড়ি। সরকারটা 2 নম্বরই, এদের সব হাবভাব সবকিছু 2 নম্বরই, গাড়িটাও 2 নম্বরই। এই 2 নম্বরই গাড়িতে করে কি পাচার হয়েছে? আমাদের তো এই প্রশ্ন আছে যে ওই সবুজ ফাইলের মধ্যে কি এমন নথি ছিল? কোন হাওয়ালার কথা ছিল? কোন কয়লা পাচারের তথ্য ছিল? কোন বাংলাদেশের যোগসাজশের কোনো গল্প ছিল? আমাদের তো জানতে ইচ্ছা করে। তো সেই জায়গা থেকে এই 2 নম্বরই গাড়িতে কোন গোপন মানে নথি, যেগুলো মমতা ব্যানার্জির গাড়ি ছাড়িয়ে আরেকটা গাড়িতে পাচার করতে হলো, সেগুলো ছিল নাকি ব্যাগ অন্য কিছু ছিল, অর্থ? এটাও তো জিজ্ঞেস করতে ইচ্ছা করে। কি ছিল ওখানে? টাকা পাচার হয়েছে গাড়িতে? কি ছিল? মমতা ব্যানার্জি না হলে এত উদ্গ্রীব, তার এত অতি তৎপরতা আমরা তো হয়নি কখনো। ঢুকে যাচ্ছেন, ফাইল ছিনতাই করছেন, ফাইল চুরিও নয়, ছিনতাই করা। ইডির যে কালকে তারা যে মাননীয় আদালতে দাখিলাটা দিয়েছে তৃণমূলের অসভ্যতামি, যেটা সেটা যদিও পিছিয়ে গেছে, সেখানে তো এটা প্রশ্নটা আসছে যে কি সেখানে ছিল। এরকম সময় তাড়াহুড়োতে না অনেক সময় ভুল ভ্রান্তি ঘটে যায়, তো তখন চালাকি করতে গিয়ে ভুলটা বেশি হয়ে যায়। এই তাড়াহুড়োতে হয়তো সেটা হয়েছে, কিন্তু সে 188 কে ব্যবহার করেন কার গাড়ি, আর 5555 ওকে ব্যবহার করেন কার গাড়ি, তো সেটা তো আর কারু জানতে অপেক্ষা রাখে না, জানাও সহজ, জানাও যায়। আমরা ইতিমধ্যে সূত্র মারফত খবর পেয়েছি ইডি দুটো বড় প্রমাণ তাদের হাতে এসে পৌঁছেছে। প্রতীক জৈনের বাড়িতে যখন মুখ্যমন্ত্রী গিয়েছিলেন সেই সময় তার আগে যে উচ্চপদস্থ আধিকারিকরা গিয়েছিলেন তারা যে বচসা করেছেন, সিআরপিএফ জওয়ানরা যারা ছিল তাদেরকে ধাক্কা দেওয়া হয়েছে, এই দুটো ফুটেজ এখন ইডির হাতে। ইডি এই মুহূর্তে চাইছে আদালতে সেটা পেশ করতে, এবং পরবর্তী যে শুনানি হবে 14 ফেব্রুয়ারি। মানে ভাবতে পারেন যে মানে কোন উচ্চপদস্থ আধিকারিক বচসা করছে শুধুমাত্র ইডির হানা দেওয়ার জন্য। দেখুন, পশ্চিমবঙ্গের রাজ্যে কিন্তু আইএস এবং আইপিএস অফিসারদের একটা বড় অংশ তারাও কিন্তু তৃণমূলী হয়ে গিয়ে মানুষের বিরুদ্ধে গিয়ে কাজ করছেন, বারবার প্রমাণিত হয়েছে। অত্যন্ত লজ্জা। তারা তো তৃণমূলের মতো চুরি করে তারা বড় হয়নি। তারা পড়াশোনা শিখে মেধা দিয়ে তারা দেশের নাগরিকের সেবা করবার জন্য এই সার্ভিসে এসেছে। তার বদলে তারা সার্ভিস দিচ্ছেন চোরেদের একটা অংশ। যারা এটার সঙ্গে জড়িয়ে রয়েছেন তাদেরই পরিচালিত করা যে অপরাধ, সেখান থেকে ঘটনা ঘটেছে। দেখুন, ইডির যা এখতিয়ার, ইডির এরপর কি করণীয় সেটা ইডি বলতে পারবে। ইডি যে বিবৃতি পাবলিশ করছে, সেটা এক্সট্যান্ডেলে হোক বা সোশ্যাল মিডিয়াতে হোক, তার যা বিবৃতি, সেই বিবৃতি মারফত আমরা জানতে পারছি অনুপ মাঝি তার যে বয়ান কয়লা দুর্নীতি কাণ্ডে, সেখান থেকে পিএমএলএ, প্রিভেনশন মানি লন্ডারিং অ্যাক্টে এই প্রতীক জয় বা আইপ্যাকের এখানে টাকা ঢোকা, এটা হিউজ অ্যামাউন্ট অফ মানি, সেই বিষয়ে প্রায় 10 কোটি বা আরো বেশি, মানে 10 কোটি। হ্যাঁ, এরপরে জায়গা হয়তো পরে কি বলবে না বলবে জানি না। ইডির আমরা তো কেউ ইডির পথ তো আমরা জানি না। যা মিডিয়া মারফত দেখতে পাচ্ছি তাদের বিবৃতিতে একটা জিনিসের জায়গায় স্পষ্ট, পশ্চিমবঙ্গ সরকার সরাসরি ভাবে অপরাধের সঙ্গে নিজেকে এমন ভাবে যুক্ত করেছে, তারা মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা চুরি আর অন্যায়ের পক্ষে দাঁড়াচ্ছে। তাই পশ্চিমবঙ্গের মানুষ এটা বিসর্জন দিতে চাইছে গণতান্ত্রিক পদ্ধতিকে। তো এই ঘটনা চোখের সামনে তারা তারপর ঘটনাটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়ার সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে এসআইআর এ ঢুকে গেলেন কথা ঘোরাবার চেষ্টা করে, এবং পরিষ্কার আইপ্যাক অমুক তমুক এটা আমার অফিস হ্যান বলে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, তিনি তো সুপ্রিমো, তার বাড়িতে লিস্ট, তার বাড়িতে এই স্ট্র্যাটেজি,
সেখানেই তো থাকবার কথা, কিংবা সেকেন্ড ইন কমান্ড হতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের রাজ্য অফিস, যেখানে গুলশান কলোনি মানে রোহিঙ্গাদের ধরে ধরে রেখে দেওয়া হয়, বাংলার টিউশনই হয় বাংলা শেখাবার জন্য, যেখানে আপনি ঢুকতে পারবেন না, ঢুকলেও বেঁচে বাণিজ্য নিয়ে ফিরতে পারবেন কিনা সে নিয়ে এলাকার লোকজনই বলেন, ইভেন কোনো পুরুষও ঢুকতে পারে না, সরকারি কর্মীরা ঢুকতে গেলে মার খায়, সেই ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন। তো যাই হোক না কেন, তার সঙ্গে তো তৃণমূলের রাজ্য অফিস সেখানে নেই, আর রয়েছে হচ্ছে ওখানে, এবং এটাকে বাহানা করে ঘুরিয়ে একটা মামলা করা হলো। আমি পশ্চিমবঙ্গের পুলিশ ফোর্স কিভাবে তারা দুর্নীতিকে সমর্থন করবার জন্য, মানুষকে বিরোধিতা করবার জন্য পুরোপুরি নেমে গেছে, এর থেকে লজ্জার আর কিছু থাকতে পারে না। আমার শুধু একটাই চিন্তা হচ্ছে, জানেন 26-এ তৃণমূলের বিসর্জন অনিবার্য, কিন্তু তৃণমূল শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকবার জন্য এই শেষ মুহূর্তে চুরি মানুষকে ভুল বোঝানো, আমাদের ভোট দিন, এই পদ্ধতিতে ভয় দেখিয়েও যে শেষ চেষ্টা করছেন, এটা ক্ষমতায় থেকে আরো টাকা রোজগার করব, এটা যেমন তার থেকে বেশি রয়েছে যে শীতকালে তৃণমূলের পিঠের উপরে সোয়েটার আদৌ থাকবে নাকি পিঠের উপরে অন্য কোনো কিছু লিখে দেবে পশ্চিমবঙ্গের লুণ্ঠিত হিন্দু মুসলমান নাগরিক নিজে কোন ভাষায় লিখবে তাদের পিঠের উপরে চক দিয়ে বা প্যাস্টেল রং দিয়ে, সেইটা নিয়ে চিন্তিত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল। দেখুন, মা শারদা বলেছিলেন আমি সতেরো মা অসতেরো মা, এখানে মা মমতা বলছেন আমি অসতেরই মা, খালি মানে মা হচ্ছে রূপক অর্থে, যে তোমাদের আমি আশ্রয় প্রদানকারী। সে রাজীব কুমার হতে পারে, সে নারদার কেলেঙ্কারিতে আপনার সুব্রত মুখোপাধ্যায় যদি এখন স্বর্গত হয়েছেন, ববি হাকিম, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র, তাদের জন্য আপনার মনে আছে নিশ্চয়ই, না নিজাম প্যালেসের সামনে ওইখানটা কি তছনছ কি তাণ্ডব চালিয়েছিলেন। আবার এখন আমরা দেখলাম আইপ্যাক। আমার একটা প্রশ্নের অঙ্কটাই মিলতে পারছে না। উনি বারে বারে বলতেন যে সেদিন বললেন, বারে বারে বললেন যে এটা আমার আইটির প্রতীক, আমার আইটির অফিস, আইটির হেড। তাহলে ওই পাপসাংশ তাহলে কি আমি জানতাম না, ওনার কি পথ চলে যাচ্ছে? যে বাচ্চা ছেলেটি বলেছিল পাপসই শুয়ে থাকবো, কাউকে ঢুকতে দেবো না, সে পাপসই থেকে গেল। মমতা রাতারাতি কাকে একটা অন্য কাউকে আইটি হেড বানালাম, তো জানি না আইটি হেড তো তৃণমূল দলের অন্য একজনকে বলে জানতাম। এটা ইনি কে? আর ইনি যদি আইটি হেড হন তাহলে উনি কে? পাপস দাদা কোথায় গেলেন? তাহলে এই প্রশ্নগুলো তো করতেই হবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ, মানে এগুলো মানুষকেই জিজ্ঞেস করছি, বেঙ্গল লিবার্টির দর্শকদের জিজ্ঞেস করছি, যে যিনি নিজেকে বাংলা বাঙালি রশ্মিতা সব বলেন, প্রতীক জৈন বহিরাগত, তাকে বাঁচানোর জন্য কি আকুতি? চিন্তা করো তুমি। রাজীব কুমার, তাকে বাঁচানোর জন্য কি আকুতি? আহারে, এটা যদি একটু পার্থ চ্যাটার্জির জন্য দেখাতেন হয়তো মানসিকভাবে উনি সান্ত্বনা পেতেন, সেটা দেখাননি কিন্তু। অর্থাৎ এখানেও লাভের ব্যাপার আছে, হয়তোবা 25-75-এর ব্যাপার আছে, হয়তোবা তার কিছু এমন গোপন গ্রহ রহস্য এই প্রতীকবাবু জানেন যে তার পাশে দাঁড়াতেই হবে স্বয়ং মুখ্যমন্ত্রী। আর একটা প্রশ্ন আছে, টেকনিক্যাল প্রশ্ন। আমরা শুনলাম যে উনি বলছেন যে আমরা দলীয় সুপ্রিমো, মমতা ব্যানার্জি নাকি দলের সুপ্রিমো হিসেবে গেছিলেন, খুব ভালো। আপনার নিরাপত্তার জন্য পুলিশ গেছে, খুব ভালো। বলছি যে মুখ্য সচিব কেন গেছে? মুখ্য সচিব শুধুমাত্র মুভ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য, পুলিশ কমিশনার তো ছিলেন সেখানে, আমি তাও ধরে নিচ্ছি ওনার নিরাপত্তার জন্য ছিল। মুখ্য সচিব তো জাস্টিফাই করতে পারেন না। অর্থাৎ দল, সরকার, আইপ্যাক সব এক। সরকারি তথ্য থাকবে আইপ্যাকের অফিসে, একটা প্রাইভেট লিমিটেড অফিসে। মানুষ তাহলে এক্স্যাক্টলি উনি বলছেন এত গোপন তথ্য ছিল আমাদের রাজ্যে সরকারের, বা গোপন তথ্য সে আইপ্যাকের কেন থাকবে? তাহলে বিশ্বাসযোগ্যতাটা কোথায়? আর তৃণমূল দলে একজনও মমতা ব্যানার্জি পেলেন না কোনো বাঙালি নেতাকে, বিধায়ক হতে পারেন, সাংসদ হতে পারেন, তার ঘনিষ্ঠ হতে পারেন, যার কাছে উনি ভরসা করে ওনার দলের এত গোপন স্ট্র্যাটেজি প্ল্যানিং রাখতে পারতেন। সেটাও রাখতে হলো প্রতীক জয়ের কাছে। এটা লজ্জার না? একটা প্রশ্ন বারবার আসছে, মুখ্যমন্ত্রী নিজেই বলছে প্রতীক জেনের বাড়িতে তৃণমূলী সুপ্রিমো তিনি এসেছেন। তাহলে তিনি কখন বলছেন? তিনি যখন দেখেছেন ব্রিগেডের কাছে সামলাতে পারছি না, আমার জেলও হয়ে যেতে পারে, কাল থেকে পরিষ্কার তিনি রাস্তায় নামলেন, দিল্লিতে কিছু লোকজনকে সার্কাস দেখাবার জন্য নামিয়ে দিলেন। অর্থাৎ মানে চুরি চাই হাঁটছি তাই, এটা তাদের স্লোগান ছিল।
একবারও মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে কয়লা চুরি দুর্নীতির মামলা হয়েছে প্রতীক এবং আইপ্যাকের বিরুদ্ধে, তাই ইডি এসেছিল, সেই কাজে আমি বাধা দিয়েছি। তিনি আগের চ্যাপ্টারটা ভুলিয়ে দিচ্ছেন, দিয়ে লোকের কাছে বলবার চেষ্টা করছেন আমাদের প্রার্থী লিস্ট নাকি চুরি করতে এসেছে। মানে এটা হাস্যাস্পদ ঘটনা। এবং কালকে পশ্চিমবঙ্গের মানুষ কার্যত দেখে নিল যে আসলে চোরের পক্ষে কারা, চুরির পক্ষে কারা। ধন্যবাদ মমতা। এবং নাটকীয় ঘটনা এই নাটক পুরোটাই তো নাটক। মুখ্যমন্ত্রীর বাড়ির গাড়িতে যে সমস্ত ফাইল ডাই করা ছিল এই সেক্টর 5 এর অফিসে, ঠিক পাশে যখন ওই গাড়ি আনা হলো 1888 গাড়ির নাম্বার, ড্যামি গাড়ির নাম্বার, সেই গাড়িতে পুরোটা যখন ট্রান্সফার করা হচ্ছে সে সময় কিন্তু দেখা যাচ্ছে যে ফাইলে বিশ্ব বাংলা লোগো, তার মানে তো এটা সরকারি সম্পত্তি, সরকারি নথি। আমার তো সেটাই প্রশ্ন যে সরকারি নথি কেন থাকবে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির দপ্তরে? তাহলে সরকারের যে বিশ্বাসযোগ্য, সরকার কি তাহলে আইপ্যাক চালাচ্ছে? তাহলে মমতা ব্যানার্জি ছেড়ে দিন, তাহলে যদি সবকিছু আইপ্যাকই চালায় তাহলে তো প্রতীক জেনের মুখ্যমন্ত্রী হওয়া উচিত ছিল। তাহলে উনি বসে আছেন কেন? মানে দামি গাড়িতে জিনিস পাঠিয়ে উনি তো দামি মুখ্যমন্ত্রী এখন। উনি যদি সত্যি রাজ্যের মুখ্যমন্ত্রী হন তাহলে উনি একটা প্রাইভেট কোম্পানি লিমিটেডের তাদের তত্ত্বাবধানে রেখে দেবেন সরকারের গোপন সব নথি, গোপন তথ্য। আমাদের ভরসার জায়গাটা কোথায় তাহলে? মানে ভরসা নেই সেটা আলাদা কথা, কোনো রাজ্যের মানুষ ওনাকে ভরসা করে বলে আমার জানা নেই। কিন্তু আসল প্রশ্নটা হচ্ছে তাহলে আপনি আছেন কেন দামি মুখ্যমন্ত্রী হয়ে? যদি প্রতীক জেনই সব সামলায় ওনাকেই দিয়ে দিন, ওনাকে তো সরকারেরও সব তথ্য আছে, দলেরও আছে। আপনার তো প্রয়োজনীয়তা নেই আমার মনে হয়। মমতা ব্যানার্জি তারা রিজাইন করে দিন, অনেকদিন হয়ে গেল। প্রতীক জয়েন্ট হোক আমাদের বহিরাগত মুখ্যমন্ত্রী। আমি জানি না তুলিকা তুমি এখনো ওনাকে বিশ্বাস করো? উনি যে কথাগুলো বলেন সেগুলো ফেস ভ্যালুতে নাও? আমি তো নিই না। আমি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি সম্মান রেখে বলছি উনি সত্য বলেন না তো। কে একটা বলতো আগে বাম জমানায় নাকি, আমি জানি না কার কথা একটা বলতো, কোন একটা ময়না টয়নার কথা বলতো, কালীঘাটের ময়না সত্য কথা কয় না, আমরা শুনেছি এগুলো। কার উদ্দেশ্যে বলে আমি জানি না যদিও। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উনি তো 1500 কেজি বাচ্চার কথা বলেছিলেন, সেটাও কি তুমি বিশ্বাস করেছিলে কিনা আমি জানি না। আমার প্রশ্ন হচ্ছে উনি মুখে বলছেন ওনার দল, তাহলে বিশ্ব বাংলার লোগো কি এখন তৃণমূল দলটাও ব্যবহার করে? বিশ্ব বাংলার লোগোটা তো যতদূর জানি আমি যে ওনার সরকারের লোগো ওটা। আসলে একদমই প্রশ্নটা হচ্ছে মমতা ব্যানার্জি বিলক্ষণ জানেন এবং ইডির কাছে যদি ওই বিশ্ব বাংলা লেখা ফাইলগুলো, আমি জানি না কতটা ইডি পেরেছেন এই ছিনতাইবাজের খপ্পর থেকে, কতটা নিজেদের ফাইলপত্র বাঁচাতে পেরেছেন, কিন্তু বিশ্ব বাংলা লোগো লেখা অর্থাৎ সরকারি ফাইল প্রাইভেট কোম্পানিতে রয়েছে এবং তাকে বাঁচাতে যাচ্ছে একটা দলের সুপ্রিমো। মানে খিচুড়ি এটা পুরো, যেটা উনি ইচ্ছাকৃতভাবে পাকিয়ে রেখেছেন। কারণ উনি জানেন যে ওনার দলের উনি কাউকে বিশ্বাস করেন না। উনি এখন প্রতীক জয়েন হচ্ছে ওনার পরম বিশ্বস্ত, অত্যন্ত বিশ্বাসভাজন, তার কাছে নিশ্চয়ই রেখেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি তো এই রাজ্যবাসী, আমার তথ্য, আমার এই রাজ্যের অন্যান্য আমার সতীর্থ যারা রয়েছেন পশ্চিমবঙ্গবাসী, তাদের তথ্য আপনি কাকে জিজ্ঞেস করেন? কোন সিদ্ধান্ত বশত আপনি একটা প্রাইভেট কোম্পানি লিমিটেডের অফিসে রাখতে পারেন না? এটা যে ফেডারেল স্ট্রাকচারের উপর আঘাত, ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত। তো এই আঘাত উনি তো অন্যভাবে অনেকবারে এনেছেন, এবার উনি প্রশাসনিক ভাবে আনলেন এবং এটা প্রাচে ধরাটা পড়ে যায়। সম্ভবত সেই জন্যই মানে কয়েক ঘন্টার মধ্যে, কয়েক মিনিটের মধ্যে ওইগুলো ছিনতাই করে, ফাইল ছিনতাই করে চলে গেছেন। কিন্তু তার সঙ্গে আবার শেষ করছি আরেকটা প্রশ্ন, মানে আমার ওই তোমার এই প্রশ্নটা শেষ করছি। সবুজ ফাইল মে ক্যা থা, কি ছিল সবুজ ফাইলে? এটা তো জানতে চাই আমরা। এটা সব কথা বলেন, এত ফাইল টাইল দেখান, এটা আছে ওটা আছে, সবার ফাইল ওনার কাছে আছে, আপনি নিজে সবুজ ফাইলটা দেখান না কি আছে, আর কিছু জানাতে হবে না আপনাকে। বৃহস্পতিবারের ঘটনায় পুলিশ একটা সুমোটো করে, যেখানে পুলিশি বাধার অভিযোগ করা হয়েছে ইডির বিরুদ্ধে। একটা বড় প্রমাণ ইতিমধ্যে ইডির হাতে এসেছে, যেখানে প্রতীক জৈনের বাড়িতে দেখা যায় এক উচ্চপদস্থ কর্তাকে বচসা করতে এবং সিআরপিএফ যারা জওয়ানরা সে সময় ছিলেন তাদেরকে ধাক্কা দিতে দেখা যায়। এই দুটো ভিডিও ফুটেজ এই মুহূর্তে ইডির হাতে এসেছে, যেটা তারা আদালতে পেশ করতে চাইছে। ভালো, আদালতে পেশ হোক। আমি বলছি জুডিশিয়ারির ওপর মানুষের যেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং কেসের পরিপ্রেক্ষিতে যেন আস্থা বাড়ে এবং ইডিও যেন সেই পদক্ষেপ গ্রহণ করে, যেন ইডিকেও যেন সমালোচনার সম্মুখীন হতে না হয়।
যদি পশ্চিমবঙ্গে কি কোনো রকম প্রশাসন আছে? পশ্চিমবঙ্গে কি আদৌ সরকার চলে? যে সরকার গুন্ডাদের দ্বারা নিয়ন্ত্রিত, যেখানকার পুলিশ যদি এরকম এরকম আচরণ করে, যেটা আপনি বলছেন, আমি দেখিনি, নিশ্চয়ই আমরাও অ্যাক্সেস পাবো বা সমাজ মাধ্যমে বেরোলে তো আমরা পেয়েই যাব। ভাবতে পারছেন, ইডি যাচ্ছে তারা একটা দুর্নীতি তদন্ত করতে, তারা তো এমনি বেড়াতে যাচ্ছে না প্রত্যেকজনের বাড়িতে বা তার কাছ থেকে চা, অমলেট, বিস্কুট খেতে যাচ্ছে না তো, তারা গেছে তার দুর্নীতি তদন্ত করতে গেছে। তো ওনার যদি সত্যি মনে কোনো কালো না থাকতো তাহলে করতে দিতেন। আর ওনার যিনি মালকিন মমতা ব্যানার্জি, যিনি ওকে এমপ্লয় করেছেন, তিনি এলেন কেন? শটান কি কারণে? ইডিকে বাধা দেওয়ার কারণটা কি? উনি তো নিজে বলেন উনি কি সততার প্রতিমূর্তি। এখন যদি বলেন না সততার প্রতিমূর্তি মমতা ব্যানার্জি, এখন যেটা লেখাটা দেখতে পারবে না, মানে এখন বুঝে গেছে, রাস্তার লোক, তৃণমূলরা বুঝে গেছে, বলা যাবে না, মানুষ খাবে না। আমার প্রশ্ন হচ্ছে যে কি কারণবশত আপনাকে ওইখানে গিয়ে আটকাতে হলো, বাধা দিতে হলো, আপনার পুলিশকে দিয়ে ইডিকে ম্যানহ্যান্ডেল করানো হলো? এটা সারা দেশের কাছে, এরপরে আপনি বলবেন গণতন্ত্র বিপন্ন? ইডি, আমি অনুরোধ করব, ইডি অফিসিয়াল তখনই কেন কোনো পদক্ষেপ নিলেন না? যেরকম সরকারি কাজকর্মে বাধা দেওয়াতে বা তদন্তকারী সংস্থাতে বাধা দেওয়াতে, দুর্নীতির বিরুদ্ধে যে তদন্ত হচ্ছে, যিনি বাধা দিচ্ছেন তাকে গ্রেপ্তার করা উচিত ছিল, দেন অ্যাকশন নেওয়া উচিত ছিল। আমি বলছি তো, এটা নিশ্চয়ই তাদের মতন যাচ্ছেন এবং কঠোরভাবে যাচ্ছেন। যদি এই মানে চিত্র আসে যে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক পর্যন্ত তৃণমূলের ক্যাডারদের মতো বিহেভ করছে, ওই আইপিএস, নিশ্চয়ই আইপিএস হবেন, যে কোন ক্যাডারে তাকে অবিলম্বে দিল্লিতে ডেকে পাঠিয়ে তার আমার মনে হয় ব্যবস্থা করা উচিত, টাটা বাই বাই করা উচিত। এরা আইপিএস থাকার যোগ্যই নয়। যিনি প্রশাসনের, আরে আপনি তো ভুলে যাচ্ছেন মমতা ব্যানার্জি আপনার চাকরিটা করে দেননি, আপনারা নিশ্চয়ই সিনিয়র আইপিএস, নিজেদের যোগ্যতা চাকরিটা পেয়েছেন, তাহলে কেন এইরকম একটা দুর্নীতিগ্রস্ত সরকার, এবং যারা দুর্নীতি বাঁচাতে চাইছে, ওপেনলি দুর্নীতি বাঁচাতে চাইছে, দুর্নীতির বিরুদ্ধে যখন আন্দোলন হচ্ছে বা তদন্ত হচ্ছে, তুমি যদি তার বিরুদ্ধে থাকো, সেই দুর্নীতিবাজকে আড়াল করো, তাহলে তোমার মানেটা কি দাঁড়াচ্ছে? এরপরে সততার প্রতিমূর্তি নিজেকে বলবেন না, আর বলবেন না জিরো টলারেন্স এগেনস্ট করাপশন, কারণ আপনার দল অত্যন্ত দুর্নীতিগ্রস্ত দল, মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতি। সুতরাং মমতা ব্যানার্জি যতই উনি সিম্প্যাথি করুন, হাঁটুন 4 মাইল কেন 40 মাইল হাঁটুন, মানুষ বুঝে গেছে যে এই ঠকবাজ সরকারের যাওয়া অতি প্রয়োজন। যারা উঠতে বসতে খেতে জাগতে সব সময় মিথ্যে 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 বলে থাকে, এই সরকারের একমাত্র একটাই কাজ, মা মাটি মানুষ না, মা মাটির মিথ্যে কথা, মিথ্যে সরকারের। মুখ্যমন্ত্রী ড্যামি গাড়ির প্রয়োজন হলো, তিনি বাইরের পিছনের রাস্তা দিয়ে সেই 1888, সেই ভিডিও বেঙ্গলি পত্রিকাতে আছে, 1888 ড্যামি গাড়ি, সেই গাড়ির পিছন রাস্তা দিয়ে বেরিয়ে গিয়েছে, যে সমস্ত ফাইল আইপ্যাকের অফিস থেকে নেওয়া হয়েছিল সেই অফিসের ফাইল মিলে। মানে এত বড় কেন? খুব সহজে, কারণ ওই ফাইলের মধ্যে এই নিশ্চয়ই এমন কোনো কিছু রয়েছে যেখানে শুধুমাত্র প্রতীক জৈন বা আইপ্যাক নয়, যেখানে পুরো তৃণমূল পরিবার এবং দলটা যে চূড়ান্ত দুর্নীতি তার নিশ্চয়ই তথ্য প্রমাণ রয়েছে। না হলে একটা গাড়িতে মাল তুলে, লুঠের মাল, তদন্তের তথ্য চুরি করে সেটা আবার একই দেখতে হুবহু একই মডেলের গাড়িতে তুলে নিয়ে চলে যাওয়া, স্পষ্ট কথা বলছি, স্পষ্ট কথা বলো। আমি জানি না, সেখানে দু একটা মিডিয়ার সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন যে এটা কি এই কয়লা চুরির টাকাতেই কি গোয়া নির্বাচন বা ইলেকশন লড়ে তৃণমূল? তিনি রেগে গিয়ে যা খুশি তাই কথা বললেন, সম্বিত হারিয়ে ফেললেন। আমার যেটা সব থেকে অবাক লেগেছে, সেখানে দাঁড়িয়ে থাকা একাধিক দায়িত্বশীল মিডিয়া, প্রিন্ট হোক বা ইলেকট্রনিক হোক, মিডিয়ার জার্নালিস্টরা প্রশ্ন তুললেন না, আপনি বেআইনি ভাবে তদন্ত চলাকালীন ঢুকলেন কি করে? 2, আপনি সেখান থেকে তথ্য নিয়ে চলে যেতে পারেন কি করে? কোন সাংবাদিক এই প্রশ্নটা করলো না। আমার নিজের মনে হয়েছে যে এই পশ্চিমবঙ্গে যেখানে সাংবাদিকরা বোধহয় খুন হতে পারেন তৃণমূলের হাতে, এই চরম সত্যি কথাটা ভুলে দিয়ে, বা তাদের পরিবার, সন্তান, স্ত্রী, স্বামী, তাদেরও জীবন নাশ হয়ে যেতে পারে, সেই ভয়েতে তারা এই কড়া প্রশ্ন করতে গিয়েও থমকে গেলেন। ভাবুন কোথায় দাঁড়িয়েছে।
আমরা তো অনেক সময় অনেক ছোটবেলা থেকে অনেক জায়গায় শুনেছি বা দেখেছি যে চুরি বলতে আমরা অনেক সিঁদুর চোর ছিচকে চোর বুঝি। তো আপনি চুরি বলতে কয় প্রকার চোরকে বোঝেন এই না, এটা মুহূর্তে? এটা তোমরা যেটা বলছো এটা ভুল বলছো। কয়েকদিন ধরে আমিও বলছি এটা তথ্য প্রমাণ লোপাট, এবং এটা ফাইল বা কাগজপত্র ছিনতাই। এটা সবাই বলছে এবং আমাদেরও মনে হচ্ছে যে এর পূর্বে পার্থর ফোন ধরেনি, পার্থর বাড়িতেও যখন চলছিল রেড, বালুর বাড়িতেও যখন রেড হয়েছিল তখনও ছুটে যাননি, বা আরো এমএলএদের, সুজিত বসু বাড়িতে রেড হয়েছিল। আরো এমএলএ মন্ত্রীদের বাড়িতে হয়েছে, এমনকি আরেক মন্ত্রীর ভাইয়ের স্ত্রীর বাড়িতে হয়েছে। যাই হোক, সেখানে ওনাকে এরকম ভাবে ছুটে যেতে হয়নি। এটাতে ছুটে যেতে হলো কেন, এই প্রশ্নটাই মধ্যেই সব উত্তর লুকিয়ে আছে। প্রাণভোমরা হয়তো সরকারের, হয়তো দলের, হয়তো অভিষেকের, হয়তো নিজের, বা আরো কারো কারোর হয়তো কোনো গোপন তথ্য রয়েছে তার মধ্যে। তবে এটা ঘটনা যে আইপ্যাক তার মানে শুধুমাত্রই ভোট কুশলী সংস্থা হিসাবে শুধুমাত্র যে পরামর্শ দেয়, পরামর্শদাতা একটি সংস্থা তা নয়, তাছাড়াও অনেক সরকারের এবং দলের কাজ, গোপন কাজ করে। তা না হলে অশোক স্তম্ভ মার্কা কাগজ বা ফাইল আইপ্যাকের অফিসে পাওয়া যাবে কেন? ভাই এতদিন আমি জানতাম, আমি তোমাকে বলছি দেখো, এই ছিচকে চোর, সিঁদুর চোর। সেধেল চোর, প্রভু ডাকাত টাইপের লোকজন। পরবর্তীকালে 11-র পর থেকে ওই চুরির অনেক রকম নাম জানি। যেমন এরকম একটু নাম বলো। কয়লা চোর, বালি চোর, তোমার রাস্তা চোর, বাড়ি চোর, খারাপ কথা বলছি, পায়খানা চোর, মানুষের সম্ভ্রম চোর, চাকরি চোর, চাল চোর, ত্রিপল চোর। গোনো তুমি গুনতে পারবে না কয়লা চুরি, তুমি গরু চুরি, গরু চোর, সোনা চোর, এইবার ফাইল চোর। এটা মার্কেটে নতুন এসছে, টাটকা ফাইল চোর। তুমি এখন গুগল করলে একটাই ছবি আসবে, সবুজ হাতে, সবুজ ফাইল হাতে নিয়ে, দু হাতের দুটো ঘড়ি বা ফিটনেস ব্যান্ড পরা একজন দাঁড়িয়ে আছেন, ফাইল চোর। এটা হচ্ছে মার্কেটে লেটেস্ট, বাজারে লেটেস্ট এসছে। মানে ভাবতে পারছো? আমার বলছি, আমি আমার লজ্জা করছে। তোমরা তো সাংবাদিক, তোমাদের তো বিভিন্ন জায়গায় যেতে হয়, পশ্চিমবঙ্গের বাইরে লোকেদের সঙ্গে তোমরা কথা বলতে পারবে না, তোমাদেরও সন্দেহের চোখে দেখবে, বলে আরে বাবা এ পশ্চিমবঙ্গ থেকে এসছে, এরও নিশ্চয়ই কিছু না কিছু সাঁট আছে ওখানে, পাতা নেই। তোমাদের দেখে আবার ফাইলগুলো লোকজন মানে গুটিয়ে টুটিয়ে না নেয়, যা একজন আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাই তোমরা যখন যাবে, এরকম ফাইল টাইল বাড়িতে থাকলেও খুব সাবধান, যে কোনো মুহূর্তে ফাইল চুরি হয়ে যেতে পারে, সেটার দিকে একটু নজর রাখতে হবে। দেখো, আমরা অভিনব চোর দেখেছি। কিছুদিন আগেই শুনছিলাম যে যারা আমাদের গামছা, বালতি, জুতো এই সমস্ত চুরি করতো, বিয়ে বাড়ি হোক, নিমন্ত্রণ বাড়ি হোক, মন্দিরের সামনে থেকে হোক, মসজিদের সামনে থেকে হোক, গির্জার সামনে থেকে হোক, যারা যারা এই চুরি টুরি করতো আর জুটি টুটি করতো, এইগুলো ছোটবেলা থেকে আমরা শুনেছি। অনুষ্ঠান বাড়ির সামনে থেকে হোক, যারা একটু ফ্রিজ চুরি করে নিয়ে গেল, কি বারান্দায় ঝুলন্ত নাইটি, সায়া, পায়জামা, পাঞ্জাবি চুরি করে নিয়ে যেত, তারা না এবার এটা মিশেই করতে নাম শুনেছে। তারা পরিষ্কার একটাই বিবৃতির জায়গা দিচ্ছে যে আমরা ছোট জিনিস করে চুরি করলে পুলিশ আমাদের ধরে মারে, আর যে পুলিশ আমাদের ধরে মারে তারা এই সমাজের যারা সর্বোচ্চ চুরি করে নিয়ে চলে যাচ্ছে তাদেরকে স্যালুট হবে। অর্থাৎ সরাসরি আমাদের জীবিকায় আলাদা। তারা কেউ তৃণমূল জয়েন করতে চাইছে না। তাদের বলা হয়েছিল যে আপনারা তৃণমূলে জয়েন করে যান, আপনাদের পুলিশ স্যালুট ঢুকবে। বলেছে যে না, আমরা সমাজে অন্যায় করি কিন্তু তৃণমূলের মতো সমাজের সর্বনাশ করে দিই না। দয়া করে আমাদের তৃণমূল বলবেন না, চোর বলুন। দয়া করে ধরে যেমন মাথা নেড়া করে চুল কামিয়ে দেন, ল্যাম্পপোস্টে বেঁধে রাখেন, মারুন, চারটে থাপ্পড় মারেন, মেরে পুলিশের হাতে তুলে দিন, কিন্তু একদম তৃণমূল পার্টি অফিসে আমাদের পাঠিয়ে দেবেন না। এত পাপিষ্ট আমরা নয়। টাটকা
এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যেটা চলছে, খবরের শিরোনামে সবুজ ফাইল চুরি, এবং এই সবুজ ফাইলে কি রয়েছে সেটাই আগামী যে পথ, সেই আগামী দিন অবশ্যই বলবে। আপনারা এতক্ষণ তুলিকা রায়ের সাথে দেখছিলেন বেঙ্গল লিবার্টি, এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। www.bengalliberty.com এ আপনাদের জন্য সমস্ত খবর সাজানো রয়েছে। স্বাধীন, কাছেহীন, গেরিলা সাংবাদিকের পাশে থাকবেন।